ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ 193 জনের ফলাফল স্থগিত। 29 জানুয়ারির মধ্যে সনদ দাখিলের নির্দেশ কর্তৃপক্ষের। বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে রাতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে জুলাই ঘোষণাপত্র নিয়ে ঐকমত্যের আশা। র্যাব পুলিশ আনসারের নতুন ইউনিফর্ম চূড়ান্ত। পোশাকের সঙ্গে বাহিনীর মানসিকতা পরিবর্তনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং পলাতক স্বৈরাচার দেশকে অনেক পিছিয়ে দিয়েছে অভিযোগ তারেক রহমানের। বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। এবার বিস্তারিত। মেডিকেল ভর্তিতে কোটায় উত্তীর্ণ 193 জনের ফলাফল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের সবাইকে কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়, মুক্তিযোদ্ধা কোটা থাকবে শুধু তাদের ছেলে মেয়ের জন্য, নাতি নাতনিদের ক্ষেত্রে নয়। আগামী 29 জানুয়ারির মধ্যে কোটায় উত্তীর্ণদের সনদ যাচাই বাছাই করাতে হবে। যদি কারো মিথ্যা তথ্য পাওয়া যায় তাহলে ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। রোববার 2024-25 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। 37টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে 5372 জন নির্বাচিত হয়, যাদের মধ্যে কোটায় আসে 193 জন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 1টার দিকে ঢাকা ছাড়বেন তিনি। সফরকালে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সম্মেলনে বাংলাদেশ বিষয়ে আলাদা একটি সংলাপ হবে। দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কেও অবস্থান তুলে ধরবে ঢাকা। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন বিশেষ দূত লুৎফা সিদ্দিকী। ফেব্রুয়ারির শুরুর দিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছবে বলে আশা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ঘোষণাপত্র ইস্যুতে ঐক্য গড়ার রাজনৈতিক প্রক্রিয়া কঠিন হলেও এখন পর্যন্ত ভিন্ন মত শোনা যায়নি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি এন্ড জ্যাকসন সৌজন্য সাক্ষাতে এলে এসব কথা বলেন ডক্টর ইউনূস। উন্নয়ন ও সন্ত্রাস দমন সহ বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন জ্যাকবসন। কিছু সাংবাদিকদের গ্রেপ্তার এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সহিংসতায় তিনি উদ্বেগ জানালে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার দেশের সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। চূড়ান্ত হলো র্যাব পুলিশ ও আনসারের নতুন ইউনিফর্ম। পোশাক পরিবর্তনের মাধ্যমে বাহিনী সদস্যদের মনোবল পরিবর্তন হবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ফেব্রুয়ারি থেকে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনীর সংস্কার সহ পোশাকেও পরিবর্তনের দাবি ওঠে। এ নিয়ে ইতিমধ্যে 18টি পোশাক পরিহিত পুলিশ, র্যাব ও আনসার প্রতিনিধি দল বৈঠক করেছেন। অবশেষে তার মধ্যে 3 বাহিনী সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেবল পোশাক পরিবর্তন করলেই চলবে না, মানসিকতারও পরিবর্তন করতে হবে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ক্রয় সহ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। দেশে এখনো 33,648 জন অবৈধ বিদেশি রয়েছে জানিয়ে চলতি মাসের মধ্যেই তাদের দেশ ছাড়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা পারমিশন নিতে হয় বিদেশিদের কাজ দিতে হলে, যদি তারা ওইটা না নিয়ে থাকে এবং এইটা করে থাকে, এই জন্য ওই যে সংস্থা তাদের যে প্রোভাইড করছে
তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে আয়রন রঙের, র্যাবের পোশাক জলপাই বা অলিভ রঙের এবং আনসারের পোশাকের রং গোল্ডেন হুইট। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকার দেশকে অনেক পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশ মেরামতে মেধাবী, পরিশ্রমী ও সৎ লোকদের খুঁজে বের করতে হবে। 31 দফার মাধ্যমে বিএনপির রাষ্ট্র মেরামত করতে চায় বলেও জানান তারেক রহমান। আর নেতাকর্মীদের জন্য জেলা উপজেলায় রাজনৈতিক প্রশিক্ষণ চালু করার দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে বিএনপির সদস্যপদ নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য পদ নবায়ন করেন। সদস্য ফর্ম নবায়নের মধ্যে দিয়ে এই সময় দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থেকে যোগ্য, মেধাবী ও ত্যাগীদের দলে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন বিএনপির সিনিয়র নেতারা। একটা রাজনৈতিক দলের দায়িত্ব হলো শুভানুধ্যায়ী যারা তাদেরকে সমর্থক বানানো, যারা সমর্থক তাদেরকে সদস্য বানানো, যারা সদস্য তাদেরকে কর্মী বানানো, যারা কর্মী তাদেরকে নেতা বানানো। জিয়াউর রহমানকে যত আমরা তার গভীরে ঢুকবো ততই আমাদের মন, মানসিকতা, আমাদের চেতনার পরিবর্তন হবে। পুরো বাংলাদেশকে কিভাবে লুটপাট করেছে এবং দুর্নীতির মধ্য দিয়ে তারা কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে সেটা আপনাদেরকে বলতে হবে তাদের সামনে। স্লোগানে সীমাবদ্ধ না থেকে আদর্শ রাজনৈতিক দল গড়তে জেলা উপজেলা প্রশিক্ষণ চালু করার কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ এটা খুব জরুরি করতে হবে, এটাকে কম্পালসারি করতে হবে। কিভাবে বক্তব্য হবে, একটা সভা কিভাবে চলে, আপনার যিনি উপস্থাপনা করবেন কিভাবে উপস্থাপন করবেন, অ্যাড্রেস কিভাবে করবেন, এই জিনিসগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সৎ, মেধাবী ও ত্যাগীদের যুক্ত করে এই কার্যক্রমে এগিয়ে নেওয়ার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যেই প্রতিষ্ঠানটির সাথে আমরা এত কিছুর পরেও আছি, সেই প্রতিষ্ঠানটিতে যখন আমরা আবার নবায়ন করছি, এটি একটি আনন্দের বিষয় এবং এই আনন্দ আমরা সমগ্র বাংলাদেশের বিএনপির লক্ষ কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে চাই। যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা, আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে। কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। দ্রুততম সময়ে দল পুনর্গঠন করে রাষ্ট্র মেরামতে বিএনপি ভূমিকা রাখবে বলেও আশা জানান তিনি। রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আমাদের সামনে নিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন চায় জামায়াত, তবে তা প্রয়োজনীয় সংস্কারের আগে নয়। সকালে নির্বাচন বিষয়ক জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে যে কোনো আন্তর্জাতিক সংস্থার সহযোগিতাকে জামায়াত স্বাগত জানায় বলেও জানান দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে আলাদা অনুষ্ঠানে দলের আমির জানান, বিগত 15 বছরে জাতির পাশাপাশি সংবাদ মাধ্যমের ওপরও তাণ্ডব চালিয়েছে ফ্যাসিস্ট সরকার। আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। সোমবার ঢাকাস্থ জাতিসংঘ দপ্তরে সংস্থাটির নির্বাচন বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন জামায়াত নেতারা। বৈঠক শেষে গণমাধ্যমে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যে কোনো আন্তর্জাতিক সংস্থাকে ওয়েলকাম করি সহযোগিতার জন্য, তবে ইন্টারফেয়ার করার জন্য নয়। সুতরাং মিনিমাম পসিবল নেসেসারি রিফর্মস এবং তারপরে পসিবল নিয়ারেস্ট শর্টেস্ট টাইমের ভিতরে নির্বাচন। এর আগে দৈনিক সংগ্রাম প্রকাশনার 50 বছর পূর্তিতে মগবাজারে পত্রিকাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তাদের বক্তব্যে উঠে আসে পত্রিকাটির উপর বিগত সরকারের নানা ষড়যন্ত্রের কথা। আমার দেশ এই প্রেসেই 3 দিন ছাপানো হয়েছিল, তারপরে এখানে পুলিশ এসেছিল এবং গ্রেফতার করে নিয়ে গেছিল। আমার সহকর্মী যারা ছিলেন আমার দেশের, তার সঙ্গে সংগ্রামের যারা কাজ করতেন প্রেসে, তাদেরকেও গ্রেফতার করা হয়েছিল। এবং সবথেকে বড় কথা, আমার মা এবং
সংগ্রামী এডিটর আসাদ ভাইয়ের নামে মামলা দেওয়া হয়েছিল। এ সময় বিগত স্বৈরশাসনে সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সংবাদ মাধ্যম ঠিকভাবে ভূমিকা পালন করলে ফ্যাসিবাদের শাসন জেকে বসতে পারত না। এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা আছি, গভীর শ্রদ্ধা নিয়েই থাকব। তাদের প্রতি আমাদের আন্তরিক নিবেদন থাকবে, এ লড়াইয়ে যোদ্ধা নয় সেনাপতি হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। গণমাধ্যমের উপর এখনো কালো ছায়া রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এখানে মহান সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজনও হবে না। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। সীমান্ত রক্ষার মতোই ভোটের অধিকার প্রতিষ্ঠাও সরকারের সঙ্গে জনগণকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। নির্বাচনে ভোটের বাক্স ছিনতাই, কেন্দ্র দখলের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ৭ম ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। এমআর আসাদের রিপোর্ট। শুরু হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি। সোমবার সকালে সাভার উপজেলা মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন সিইসি নাসির উদ্দিন। ২০০৮ সালের জানুয়ারি বা তার আগে জন্ম নেয়া বাংলাদেশের নাগরিকরা এ কর্মসূচিতে ভোটার তালিকায় যুক্ত হবেন। ফেব্রুয়ারির ৩ তারিখ সময়সীমার এ কার্যক্রমে ভুয়া ভোটার, দ্বৈত ভোটার ও মৃতদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। জন্ম নিবন্ধন, আব্বু আম্মুর ভোটার আইডি কার্ড, নাগরিক সনদ, কারেন্টের বিল, ট্যাক্সের কপি, অনলাইন জন্ম নিবন্ধন, বাবা মার এনআইডি, বাংলাদেশের নাগরিক সনদপত্র, বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা অথবা জমির ট্যাক্সের কাগজ। উদ্বোধনের আগে এক অনুষ্ঠানে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নির্বাচন কমিশনাররা। বিছানায় শুয়ে আছে, একটা পা ঝোলানো, সে জানে না কবে সে সুস্থ হয়ে উঠবে। সে বলছে, স্যার একটা ভালো নির্বাচন দিয়ে, তা না হলে আমার এই পা সুস্থ হলে আমি আবার আন্দোলনে নামবো। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের ওই সন্তানের প্রত্যাশা পূরণ করব। সীমান্ত রক্ষার একতাবদ্ধ প্রয়াসের সঙ্গে ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইকে তুলনা করে কেন্দ্র দখল বা ব্যালট ছিনতাইয়ের পুনরাবৃত্তি রোধে সবাইকে এক হওয়ার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। সীমান্তে জায়গা জমি নিয়ে গোলমাল আমাদের বাংলাদেশিরা দলবদ্ধভাবে মোকাবেলা করেছে। কি জন্য মোকাবেলা করেছে? অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য। এই বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ভোটের অধিকারটা আদায় করবে এবং আমাদের নেতৃত্বে আমরা আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে আমাদের সাথে চাই। আমরা ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। এ সময় নারী ও তরুণ ভোটারদের নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করেন সিইসি। নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বায়ু দূষণ রোধ করা গেলে দেশে প্রতি বছর ১,০২,৪৫৬ জনের অকাল মৃত্যু ঠেকানো সম্ভব। বায়ু দূষণে মৃতদের ৪৮% ঢাকা ও চট্টগ্রাম নগরীর বাসিন্দা। বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক এই মৌসুমে ঢাকার বাতাসে ধুলোর সঙ্গে উঠছে ক্ষতিকর নানা রাসায়নিক পদার্থ। দূষণের কারণে বাড়ছে হৃদরোগ, স্ট্রোক, হাঁপানি, শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং ফুসফুস ক্যান্সারের মতো মরণ ব্যাধি। শামীমুজ্জামান চৌধুরীর আরেকটি রিপোর্ট। ধুলোয় ঢাকা। প্রতি মুহূর্তে উঠছে অগণিত ধূলিকণা। খালি চোখে যতটুকু না দেখা যায়, ক্যামেরার চোখে স্পষ্ট হয় আরও বহুগুণ। মাটি ও রাস্তা থেকে সৃষ্ট ধুলোয় রয়েছে অ্যালুমিনিয়াম, সিলিকন, টাইটেনিয়াম, পটাশিয়াম ও ব্ল্যাক কার্বন। বায়ু দূষণ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান CREA বলছে, বাংলাদেশে বায়ু দূষণের কারণে প্রতি বছর উল্লেখযোগ্য অসংখ্য অপরিণত ও কম ওজনের শিশুর জন্ম হচ্ছে। শুধু তাই নয়, বায়ু দূষণ অর্থনীতিকেও দুর্বল করে প্রতি বছর প্রায় ২৬৬ মিলিয়ন কর্মদিবসের ক্ষতি করছে।
প্রতি বছর শীতকালে দূষণের পরিমাণ বেড়ে প্রায় ঢাকার নাম শীর্ষে উঠে আসে। এবারে শীতেও দেখা যাচ্ছে একই চিত্র। আমরা অনেক সময় বিভিন্ন অসুখে ভুগি, আর মেন অসুখটা আসে যে ধুলাবালি থেকে। মাস্ক পরে আছে কারণ হচ্ছে প্রচন্ড ধুলাবালি। পানি দেওয়ার ব্যবস্থা ঠিক করা উচিত, কিন্তু এখানে সেটা আমরা দেখি না কোনো সময়। একটা কাপড় তো একবার পরাই যায় না, নিজের সাথে সাথে পাল্টাইতে হয়। বায়ু দূষণ সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর হলেও শিশু, অসুস্থ, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য অনেকটাই প্রাণঘাতী। বাতাসের মাধ্যমে কার্বন পার্টিকেল অর্থাৎ বিভিন্ন দূষিত পদার্থগুলো বেশি নিচ্ছে, সালফার ডাইঅক্সাইড, তখন কিন্তু আমাদের সেটাকে ক্ষতি করছে ফুসফুস মেনলি, তারপর হার্ট, তারপরে হলো যে কিডনি, ব্রেন সবটাই ড্যামেজ হয়ে যাচ্ছে। ঢাকা শহরের বায়ু দূষণের মাত্রা বেড়ে গিয়ে এমন পর্যায়ে পৌঁছেছে তা শুধু মানুষের শরীরেই প্রভাব ফেলছে না, বিপর্যস্ত করে তুলছে মানসিক স্বাস্থ্যকেও। বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য যে পদক্ষেপগুলো স্বাভাবিকভাবে আমরা এক্সপেক্ট করে থাকি সেগুলোর অনুপস্থিতি এর একটি প্রমাণ মিলে যে আমরা কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স তথ্য বলছে বায়ু দূষণের কারণে বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মানুষের গড় আয়ু 2.7 বছর কমে যাচ্ছে। বাংলাদেশে নাগরিকদের গড় আয়ু কমেছে 4.8 বছর। গবেষণা প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে গত ডিসেম্বর মাসে একদিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। ফিটনেসবিহীন যানবাহন, ইটভাটা, যেখানে সেখানে খোরাখুরি এবং শিল্প কারখানার বর্জ্য পোড়ানোর ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা না নিলে কখনোই কমানো যাবে না রাজধানীর বায়ু দূষণ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানী যাত্রাবাড়ী থানার আলাদা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল আল মামুনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা রিমান্ড আবেদন করলে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। দেশের অটোমোবাইল খাতের উপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে 10% করার বিষয়ে মত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ খাতে নতুন করে আর ভ্যাট বাড়বে না বলে জানায় এনবিআর। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের সঙ্গে আলোচনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়। গত 9 জানুয়ারি অধ্যাদেশ জারি করে ওয়ার্কশপ খাতে ভ্যাট বাড়িয়ে 15% করেছিল এনবিআর। এতে করে ওয়ার্কশপ মালিক ও কর্মচারী এনবিআর এর সামনে ভোর থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, উনি যাওয়ার আগেই বলেছে আমরা অলরেডি এটা 10% করে দিয়েছি। আমাদেরকে ওরা ওয়াদা করেছেন এনবিআর এর মেম্বার মহোদয় দেশের বাইরে থাকাতে উনি দেশে আসার সাথে সাথেই আমাদের সাথে বসে এটা যত দ্রুত সম্ভব এটা নিরসন করবেন। বাংলাদেশে যদি একটা মালের 5-7 বার যদি ব্যাট দেওয়া হয় তাহলে আমরা বাঁচবো কিভাবে? এটা আপনারা আলোচনার মাধ্যমে এই জিনিসগুলো বিবেচনা করেন। তেজগাঁওয়ে যাত্রা করল সাউদার্ন অটোমোবাইল ওয়ার্কশপের নতুন শাখা। উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসুদ আহমেদ। নিজস্ব ট্রেন্ড গ্রুপ দিয়ে অপেক্ষাকৃত কম খরচে গাড়ি মেরামত করে জনসেবায় নতুন মাত্রা যোগ করবে বলে জানান তিনি। সাউদার্ন অটোমোবাইল ওয়ার্কশপের চেয়ারম্যান বলেন, এই ওয়ার্কশপে গাড়ির যন্ত্রাংশ সম্পর্কিত সব কাজ করা যাবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মনোরঞ্জন ভক্ত সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন স্টেক হোল্ডার, ডিস্ট্রিবিউটর এবং ব্যবসায়িক অংশীদারদের নিয়ে 2025 সালের পার্টনার্স মিটের আয়োজন করল বিশ্বের শীর্ষস্থানীয় গৃহস্থালী পণ্যের ব্র্যান্ড হায়ার। অনুষ্ঠানে হায়ারের অত্যাধুনিক পণ্যের প্রদর্শনী করা হয়, যার মধ্যে রয়েছে বাংলাদেশে প্রথম এয়ার পিউরিফাইং এসি, T3 ইনভার্টার, বড় ড্রাম ওয়াশিং মেশিন, QD মিনি এলইডি টিভি, -30 ডিগ্রি রিয়েল ফ্রিজার সহ নানান সামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং। জমকালো আয়োজনে শেষ হলো সনি স্যাট প্রেজেন্টস স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কন্টেস্ট। 25 জন প্রতিযোগীর প্রাণবন্ত পরিবেশনায় মুখর ছিল আগারগাঁওয়ে জহির স্মার্ট টাওয়ার। বাংলাদেশে জাপানের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড দেশে প্রথমবারের মতো এই আয়োজন করে। 1700 জন প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন রাজধানী উত্তরার শাহিন আলম। তাকে 50,000 টাকার প্রাইজ মানি ও সম্মাননা স্মারক দেওয়া হয়।
শেষ করবো মোহনা সংবাদ, যাওয়ার আগে শোনাগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ 193 জনের ফলাফল স্থগিত। 29 জানুয়ারির মধ্যে সনদ দাখিলের নির্দেশ কর্তৃপক্ষের। বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে রাতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতেই জুলাই ঘোষণাপত্র নিয়ে ঐকমত্যের আশা। র্যাব পুলিশ আনসারের নতুন ইউনিফর্ম চূড়ান্ত, পোশাকের সঙ্গে বাহিনীর মানসিকতা পরিবর্তনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং পলাতক স্বৈরাচার দেশকে অনেক পিছিয়ে দিয়েছে অভিযোগ তারেক রহমানের। বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।